আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে আরো একজন কৃতি শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে আমাদের আশা 55তম স্থান অধিকার করেছে ঢাকা নার্সিং কলেজ। সো আমি আশার থেকেই আশার পরিচয়টা জেনে নিব। আশা, তোমার পরিচয়টা আমাদের সাথে একটু শেয়ার করবে এবং তোমার এই পরিচয়ের মধ্যে তুমি রাখবে তুমি কোথায় চান্স পেয়েছো, তোমার বাসা কোথায়, তোমার জিপিএ মার্ক কত ছিল, তোমার মেরিট পজিশন কত ছিল এবং একই সাথে মেরিট নম্বর কত ছিল। এই বিষয়গুলো আমাদের সাথে একটু শেয়ার করবে। আমার নাম হচ্ছে আবিদা সুলতানা আশা। আমি বর্তমানে আছি হচ্ছে ঢাকা নার্সিং কলেজে। আমার মেরিট 55তম এবং টেস্ট স্কোর যেটা ছিল সেটা হচ্ছে 136। আমার হচ্ছে জিপিএ ছিল হচ্ছে মিলিয়ে 50 ছিল। আর আমার বাসা হচ্ছে রংপুর। আচ্ছা, রংপুর থেকে আমাদের শাহিন ভাইয়ের এলাকা থেকে আমাদের সাথে আশা যুক্ত আছে। তো আশার কাছে প্রথমে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে তোমার নার্সিং প্রস্তুতি। আমি দেখলাম তুমি হচ্ছে সেকেন্ড টাইমার। সো সেকেন্ড টাইমার হিসেবে তোমার আসলে নার্সিং প্রস্তুতির জন্য যাত্রাটা কেমন ভাবে শুরু হয়েছিল, তুমি নার্সিং এর জন্য কিভাবে প্রস্তুত হওয়া শুরু করেছিলে, সিদ্ধান্ত কিভাবে নিয়েছিলে এবং প্রস্তুতি কিভাবে শুরু করেছিলে? আমি আমার ফার্স্ট টাইম থেকে ইচ্ছা ছিল যে আমি ভার্সিটি পড়বো, তো সেই অনুযায়ী আর কি প্রিপারেশন ছিল। কিন্তু আম্মুর ইচ্ছা ছিল যে নার্সিং। তো ওই দ্বিধাদ্বন্দ্বে পড়ে আর কি প্রথমবার আমি ভার্সিটি প্রিপারেশন নেই, কিন্তু আর কি কোথাও হয় না। তো সেকেন্ড টাইম যখন আর কি ভার্সিটি নিব নাকি নার্সিং, এটার মধ্যে একটা কনফিউশনে ছিলাম। তো তখন আম্মু বলল যে আম্মুর কথা অনুযায়ী আর কি নার্সিং প্রিপারেশন নেওয়া। তো নার্সিং প্রিপারেশন যখন নেই তখন আর কি ওইভাবে বুঝতেছিলাম না যে কোথায় ভর্তি হব, কোন ইয়াতে ভর্তি হব। অনলাইনে তো অনেক প্ল্যাটফর্ম, তারপর অফলাইনে অনেক প্ল্যাটফর্ম, তো ওইভাবে কোনো প্রিপারেশন ছিল না। তো দেখা যাচ্ছে যে অনেকে প্রিপারেশন নিচ্ছে, আমি 2 মাস বা সেকেন্ড টাইমার মাঝখানে যে 2-3 মাস গেছে, ওই 2-3 মাস যাওয়ার পরে যে ফার্স্ট টাইমার যারা ছিল তাদের সঙ্গে আবার শুরু করছিলাম। তো প্রথম দিকে আমি একটা অফলাইন কোচিং এ ছিলাম। তো ওখানেই পড়ছি, ওখানেই পরীক্ষা দিছি। তো এভাবে দিতে দিতে শেষের দিকে এসে আমার মনে হয়েছে যে না, এভাবে হচ্ছে না। আমাকে আমার যতটুকু আশা করতেছি বা ওইভাবে আমি আগাইতে পারতেছি না। তো পরে আমার একটা ফ্রেন্ড বলছিল যে বিব্রেইনার অনেক ভালো, ওখানে তুমি ভর্তি হইতে পারো। তো ওখান থেকে আর কি নামটা শুনি, দেন ওখান থেকে আপনাদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়া আর কি। ঠিক আছে। সো আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার পরে এরপরে আমাকে যদি একটু বলতা যে তোমার ইন টোটাল নার্সিং জার্নিটা তোমার কাছে আসলে কেমন ছিল। যেমন তোমার এই নার্সিং জার্নি তুমি আসলে সব থেকে বেশি ফোকাস কি রেখেছো, যেমন তুমি কি প্রতিদিনই পড়াশোনা তোমার প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে, নাকি তুমি ধারাবাহিকভাবে পরীক্ষা বা এক্সাম দিতে, নাকি তোমার নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি ছিল যেটা অনুযায়ী তুমি আগাতে, অর্থাৎ তোমার এই জার্নিতে আসলে সব থেকে বেশি কোন জিনিসটা তুমি ফলো করেছো? আমি রেগুলার পড়ার চেষ্টা করতাম। দেখা, আমি কখনোই হচ্ছে ওই যে অনেকে বলে যে রাত জেগে পড়াশোনা করা বা হচ্ছে আর্লি, আমি এটা কখনোই ফলো করতাম না। ঘুমটা যতটা সম্ভব ঠিক রেখে বা আদার কাজগুলো যতটা সম্ভব ঠিক রেখে আমি বাকি যে সময়টা ছিল পড়াশোনার চেষ্টা করছি আর কি। দেখা গেছে যে 10 থেকে 11 ঘন্টা এরকম সময়টা আর কি ছিল। আর এক্সামের ক্ষেত্রে আমি কখনো এক্সাম মিস করি নাই। সেটা হচ্ছে যদি আমি পড়াশোনা করছি তবুও আমি এক্সাম দিছি, যদি পড়াশোনা করি নাই তবুও আমি এক্সাম দিছি। দেখা গেছে যে এমন অনেক দিন গেছে যেখানে আমার মার্ক অনেক কম ছিল। তো আমি খুবই হতাশ হইতাম যে এই মার্ক দিয়ে আসলে সম্ভব নয়। কিন্তু তবে আমি এক্সামটা থামাই নাই। ওই যেগুলো ভুল হইতো ওগুলা যেটা যেটা লিখে রাখা সম্ভব হইতো নোটে লিখে রাখতাম। আর যেটা সম্ভব হইতো না ফোনে স্ক্রিনশট দিয়ে রাখতাম। ওই আমার পুরা হচ্ছে গ্যালারিতে একদম স্ক্রিনশটে ভরা ছিল। পরে আমি ওইগুলা রাত্রে ঘুমানোর সময় প্রতিদিন রিভাইজ দিয়ে দিয়ে আর কি ওগুলা শেষ করতাম। দেখা যেত এভাবে 1 সপ্তাহ, তারপরে 2 সপ্তাহ, যতক্ষণ না আমার ওই ভুলটা, যেটা আমি ভুল করতেছি ওই ভুলটা একদম মুখস্থ হইতেছে না বা একদম ক্লিয়ার হচ্ছে না, ততক্ষণ আমি ওইটা করতাম। এভাবে আর কি নিজের ভুলটাকে আরো করার চেষ্টা করতাম যাতে পরবর্তীতে আমার এই ভুলটা না হয়। তো আমি এই বিষয়টা জেনে আসলে খুব ভালো লাগলো এবং যারা হচ্ছে প্রস্তুতি নিতে যাচ্ছে ওদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই কাজে লাগবে। তো আমাকে একটু বলবা যে এই ক্ষেত্রে আসলে বিব্রেইনারের এক্সাম সিস্টেমটা তোমাকে কতটা সহায়তা করেছে। যেমন আমরা কিন্তু তোমাদেরকে ওয়ান ক্লিক এক্সাম অথবা হচ্ছে জাস্ট ক্লিক অ্যান্ড প্লে এক্সাম, এবং তারপরে হচ্ছে তোমরা আমাদের এক্সাম গুলোতে যে এক্সপ্লানেশন পেতা সেটা আসলে অন্যান্যদের থেকে অনেক বেশি ডিপ এবং হচ্ছে অনেক বেশি, এবং আমরা টপিক ওয়াইজ তোমাদেরকে এক্সাম সিস্টেমে এক্সাম নিতাম। সো এই এক্সাম সিস্টেমটা তোমার আসলে কতটা পছন্দনীয় ছিল? না, এখানকার এক্সাম অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনেকটা ভালো, এটা আমি বলবো। আর যখন আমি প্রথম দিক এক্সাম
এক্সাম দিতাম অনেক কোশ্চেন থাকতো, মানে যেগুলো আমি অনেক সময় দেখা যাচ্ছে যে আমি পড়িও নাই, এরকম অনেক কোশ্চেন থাকতো। আমার প্রথম দিক মনে হতো যে এগুলো তো দরকার নেই, কিন্তু যখন আস্তে আস্তে মানে ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করা শুরু করলাম বা ভুল হওয়া শুরু করলো, তখন বুঝতে পারলাম যে না, আসলে এক্সাম দেয়া বা কোশ্চেন গুলো যখন ভুল হচ্ছে আমি আরো শিখতেছি, ওইগুলো আমার খুবই কাজে লাগছে। পরবর্তীতে আমার যে এক্সামের একটা ভয় ছিল যে না এক্সাম দেয়া যাবে না বা পারবো না, মার্ক কম আসতেছে, এটা আমার পরে কখনোই কাজ করেনি। পরে যতই মার্ক কম আসুক আর যাই হোক, আমি পরীক্ষাগুলো দিয়ে গেছি। যেমন আপনাদের ওখানে যে অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলো ছিল, প্লাস হচ্ছে গিয়া আরো যে পরীক্ষাগুলো ছিল শেষের দিকে, সে মডেল টেস্ট গুলা, এগুলো দিছি। ইভেন পরীক্ষা দিয়ে মানে আমাদের ফাইনাল পরীক্ষা যেটা হয় সেটা দিয়ে এসে আপনাদের কোর্সের যে পরীক্ষাটা ছিল ওইটা আমি দিছিলাম। পরীক্ষাতেও যা যা দেখাইছি এখানেও শেষে দেখাইছি। পরে আমার এখানে মার্ক আসছিল 86, রেজাল্ট যেদিন পাবলিশড হলো আমি ওখানেও দেখলাম যে আমার মার্ক ওখানেও 86, মানে একদম সেম সেম। তো অনেকে বলে যে মার্ক কমে যায় বা 2-4 মার্ক 5 মার্ক কমতিছে, কিন্তু আমার এটা হয়নি। আমার এখানেও 86 ছিল, আর মানে বিব্রাইনারে যখন পরীক্ষা দিছি এখানেও 86 ছিল, আর যেটা ন্যাশনাল ভাবে দিয়েছে ওখানেও ওই সেম মার্কেই ছিল। আচ্ছা, এটা শুনে আসলে খুব ভালো লাগলো। এবং অনেক সময় হয়ে থাকে যে সাধারণত কিছুটা কম বেশি হয়ে থাকে, এ কারণেই তোমাদেরকে আমরা কম বেশি করে ধরে নিতে বলি। আচ্ছা, এবার একটু আমাকে যদি বলতে যে তোমার আসলে ছোটবেলা থেকেই কি নার্সিং এর জন্য প্রস্তুতি, মানে নার্সিং এর জন্য একটা আকর্ষণ ছিল, নাকি হচ্ছে যে কোনো হেলথ সেক্টরে কাজ করারই একটা তোমার ইচ্ছা ছিল? অর্থাৎ এইদার এটা কি হেলথ সেক্টর, নাকি হচ্ছে এটা মেডিকেল অথবা নার্সিং, এরকম স্পেসিফিক কিছু তোমার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল? ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়বো, দেন ওখান থেকে বিসিএস করার খুব ইচ্ছা ছিল, যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে বিসিএস বা প্রফেসর টাইপ এরকম কিছুতে যাওয়ার। আমার ছোট থেকে নার্সিং এর প্রতি কোনো স্বপ্ন ইচ্ছা কোনোটাই ছিল না। এটা সম্পূর্ণ আমার আম্মুর ইচ্ছা যে নার্সিং করাবে, তো আর কি ফার্স্ট টাইমে যখন ভার্সিটি ওইভাবে হইলো না, আম্মুর ইচ্ছার জন্য আর কি সেকেন্ড টাইম নার্সিং প্রিপারেশন নেওয়া। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে আন্টির একটা বড় ভূমিকা ছিল তোমাকে এই নার্সিং এর জন্য একটা মানে মানসিক প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, তো আমাকে যদি একটু বলতা যে এই যেহেতু তুমি ভার্সিটি প্রিপারেশন নিয়েছো, তার মানে তোমার কাছে বেশ কিছুটা সহজ ছিল এই প্রস্তুতিটা। আমাকে যদি একটু বলতা যে এই আমাদের যে মানবন্টন, যেহেতু তুমি বিএসসি ছিলে এবং বিএসসি থাকার কারণে তোমাকে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে বাংলা ইংরেজি জিকে সাধারণ গণিত সাধারণ জ্ঞান, যাই হোক জিকে, এগুলো তোমাকে পড়তে হয়েছে। তো এর মধ্যে কোন বিষয়টা তোমার আসলে সব থেকে বেশি কঠিন মনে হতো, বা তোমার কাছে মনে হতো যে না আমার দ্বারা এই অংশটা বেশি ভুল হচ্ছে বা আমি এই অংশটা বেশি পারছি না? কোন অংশটা? আমি ম্যাথ মোটামুটি মানে ভালো পারতাম, মানে সব সাবজেক্টের মধ্যে আমি ম্যাথ ভালো পারতাম, কিন্তু ইংলিশের আমার আমার একটা উইকনেস ছিল, সেটা ছোট থেকেই ছিল। ইংলিশ আমি একটু কম পারতাম, কিন্তু যখন এই নার্সিং প্রিপারেশন নেওয়া শুরু করলাম বা পড়তে শুরু করলাম, এক্সাম গুলো দিলাম, দেন ইংলিশের ওই ভীতিটা আর কি আমার কাটছে। এখন আলহামদুলিল্লাহ ইংলিশ পারি। এক্সামে যেটা হয়েছিল যে আমাদের তো 20টা ছিল ইংলিশ, আমার হচ্ছে 19টা প্রশ্নই কি কমন ছিল, এন্ড 19টাই আমার হয়েছে। আমি যে 19টা দেখাইছি 19টাই হয়েছে, একটা শুধু ভুল হয়েছিল, এতটুকুই। আর ব্যতীত যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটা ছিল ওটা তো ইন্টার থেকেই পড়ে আসছে, ওটাতে অত বেশি সমস্যা হয়নি। যা একটু প্রবলেম ছিল ইংলিশটাতেই। তোমাকে যদি আমি দুইটা জিনিস বলি, সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে প্র্যাকটিস আর দুই নম্বরে হচ্ছে ধারাবাহিকতা। তো এই দুইটা জিনিস আসলে একজন শিক্ষার্থী যে নার্সিং মানে ভর্তি প্রস্তুতি নিচ্ছে, তার আসলে কতটা বেশি গুরুত্ব সহকারে দেখা উচিত? প্র্যাকটিস বা অনুশীলন এবং ধারাবাহিকতা, এই দুটো শব্দকে তুমি আসলে তোমার প্রস্তুতির আলোকে কি বলবে একটু যদি জানাতে। ধারাবাহিকতা অবশ্যই একটা স্টুডেন্টের থাকতে হবে, কারণ দেখা যাচ্ছে যে একদিনে 8 ঘন্টা পড়া আর প্রতিদিন হচ্ছে গিয়ে 3-4 ঘন্টা করে পড়া, ওটার থেকে বেটার। একদিন 8 ঘন্টা পড়ার পর একটা স্টুডেন্ট যদি তারপরের দিন গ্যাপ দিল, তো ওই পড়ার তো কোনো মূল্য থাকলো না। আহ ওইভাবে হচ্ছে গিয়ে প্রতিদিন সে যদি 4 ঘন্টা বা 5 ঘন্টা করে এভাবে ধারাবাহিকতাটা বজায় রাখে, তাহলে সেক্ষেত্রে খুব ভালো হয়। আর প্র্যাকটিস তো অবশ্যই, একটা স্টুডেন্ট যত বেশি ভুল করবে ও তত বেশি শিখবে। তো দেখা যাবে যে আমরা অনেক জিনিস আছে যেগুলো পরীক্ষা জানি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কনফিউশনে পড়ি, তো ভুলটা আমরা ওই জায়গায় করি। তো যখন প্র্যাকটিস হবে বেশি বেশি করে, যেমন আমি যত বেশি এক্সাম দিছি আমার পরীক্ষার হলে গিয়ে ওই জিনিসগুলো আর অত বেশি আমি কনফিউশনে পড়িনি। এমন অনেক আমাদের কোশ্চেন ছিল যেগুলো কনফিউশনের মতো, কিন্তু আমি ওইভাবে কনফিউশনে পড়িনি, আমি কনফিডেন্টের সাথে ওগুলো দেখাইছি। তো এক্সামটা আমরা বা প্র্যাকটিসটা আমরা যত বেশি করব, ওই কনফিউশনটা আমাদের হচ্ছে গিয়ে থাকবে না। বা হয় না যে অনেকের হচ্ছে এক্সাম ফোবিয়া থাকে, ওই ওই ভয়টা ওটা
কেটে যাবে। তো হচ্ছে ধারাবাহিকতা প্লাস প্র্যাকটিস, মানে এই দুইটাই একটা স্টুডেন্টের জন্য জরুরি। তবে হচ্ছে গিয়া আমি বেশি প্রিফার করি ধারাবাহিকতা। আচ্ছা, তার মানে ধারাবাহিক থাকলে তার অটোমেটিক ভাবে প্র্যাকটিসের জন্য যে মানসিক প্রস্তুতি সেটা গড়ে উঠবে। বা খুব সুন্দর একটা উত্তর করেছো, এবং এক্সাম উইক যারা আছে তাদের জন্য তোমার এই কথাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাকে এখন যদি একটু একটা প্রশ্ন করার সুযোগ দাও, সেটা হচ্ছে যে তোমাদের যারা জুনিয়র আসবে বা যে যারা হচ্ছে ভিডিওটা দেখবে, তাদের একটা খুব কমন প্রশ্ন যে আমার আপু হচ্ছে ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছে। তো আপু কত যেন 56তম বা 57তম হয়েছে, যেটাই হোক না কেন, তো আপু কত ঘন্টা পড়তো? সো আমি যদি জিজ্ঞেস করি যে আশা আসলে কত ঘন্টা পড়তো, এটা কি আসলে তার রেগুলার বেসিসে সে ঠিক কতক্ষণ পড়া আসলে গুরুত্বপূর্ণ বা প্রয়োজন? আমি ওইভাবে আসলে সময় নিয়ে কখনোই পড়িনি। সেকেন্ড টাইমার যেহেতু ছিলাম, তো শুরু থেকে একটু অ্যাক্টিভ ছিলাম। শেষের দিকে সে ইফোর্টটা মানে দিন দিন একটু বাড়াইছি। শেষের দিকে সে যতটুকু সময় বলতে আমি শুধু খাওয়া, ওই তো বললাম যে ঘুমটা ঠিক রাখতে হবে। একটা স্টুডেন্ট যদি 11টায় ঘুমায়, 6টা 7 ঘন্টা যদি তার ঘুম হয়, বাকি যে যতটুকু সময় প্রয়োজনীয় যে ওই এডমিশন সময় তো আমাদের অত বেশি কাজ থাকে না, শুধু পড়াশোনা ছাড়া। তো খাওয়া দাওয়া, ঘুম, নামাজ, এই তিনটা জিনিস ঠিক রেখে যতটা সময় পারছি আমি পড়াশোনা করার চেষ্টা করছি। দেখা গেছে যে এটা 10 ঘন্টা বা 11 ঘন্টা এরকম হয়েছে, এর উপরেই কখনো হয়নি। তো যারা জুনিয়র আছে বা যারা ঢাকা নার্সিং কলেজে আসতে চায় বা ওইভাবে পড়তে চায়, ওদেরকে বলবো যে ধারাবাহিকতা বজায় রেখে যদি দিন 8 থেকে 9 ঘন্টা মনোযোগ সহকারে পড়া যায়, তো অবশ্যই ইনশাল্লাহ সে সফল হবে। ভেরি গুড, খুব সুন্দর একদম যুক্তিযুক্ত একটা প্রশ্নের উত্তর করলো। আমরা আসলে কখনো এই প্রশ্নটার মানে সঠিক যুক্তি উত্তর মানে খুঁজে পাই না, যে আসলে একজন শিক্ষার্থীর আসলে এই উত্তরটা কি হওয়া উচিত। এটাই আসলে হওয়া উচিত যে তোমার যখন যেভাবে প্রয়োজন ওই অনুযায়ী তোমাকে প্রায়োরিটি দিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা, এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার প্র্যাকটিস করাটা আসলে সব থেকে বেশি কোথায় হতো? যেমন তুমি যদি বিপ্রেনার এক্সাম গুলো দিয়ে থাকো, তাহলে বিপ্রেনার এক্সাম দিয়ে থাকলে সেখানে আমাদের যে এক্সপ্লানেশন ছিল, সেই এক্সপ্লানেশনের মধ্যে আমরা তোমাদের টপিকের সবকিছু দিয়ে দিতাম। সো তোমার মানে প্র্যাকটিসটা আসলে সব থেকে বেশি তুমি কোত্থেকে করতে? আমাদের বিব্রেনের অ্যাপ থেকে, নাকি তোমার কাছে যে সহায়ক বই ছিল সেটা তোমার জন্য বেশি উপকার মানে বেশি সহজ ছিল? তোমার কাছে কি মনে হয় কোনটা বেশি ডাইনামিক ছিল? দুইটাই ছিল, কিন্তু দেখা যাচ্ছে আমি যে বইটা পড়তেছি সেখান থেকে আমি আমার ভুলগুলো আর কি ফাইন্ড আউট করতে পারতাম না, কিন্তু আমি যখন এক্সাম গুলো দিতাম, এক্সাম গুলো দেওয়ার ফলে আমি আমার ভুলগুলো ফাইন্ড আউট করতাম। কারণ ওখানে তো দেয়াই থাকতো ওই যে আমরা যখন এক্সাম দিতাম তখন কি কি ভুল করতেছি, কোন জায়গাটায় ভুল হচ্ছে, কোনটা সঠিক অ্যান্সার, ওইগুলো তো দেয়া থাকতো, প্লাস এক্সপ্লেনেশন গুলো যেগুলো থাকতো ওগুলো দেয়া থাকতো। তো আমি ওই যখন অ্যাপসে পরীক্ষা দিতাম ওখান থেকে আমি ভুলগুলো কালেক্ট করতাম, করার পরে ওর এক্সপ্লেনেশন যেটা দেওয়া থাকতো ওইটা সম্পূর্ণটা পড়ে নিতাম, কারণ ওই টপিকের যে অন্যান্য যে কোশ্চেন গুলো থাকতো ওইগুলো যাতে আমি আর পরবর্তীতে ভুল না করি বা ওখানে যেন ভুল না করি, এর জন্য আমি ওখান থেকে যে ভুলগুলো হইতো ওখান থেকেই পড়ে নিতাম, সাথে সাথেই পড়ে নিতাম। আর বই থেকে তো বইয়ে তো দেয়া আছে সেটা ঠিক, কিন্তু ওইভাবে আর কি ভুলটা না ধরার কারণে আমি আসলে অ্যাপস থেকেই বেশি ইয়া করতাম, বই মানে সহায়ক বই থেকে। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, এবার যদি আমি সবাইকে যে কমন প্রশ্নটা করে থাকি, যে ধরো আমি আশা এবং আমি এবছর 56তম হইনি, আমি ঢাকা নার্সিং এ চান্সও পাইনি, আমি সেকেন্ড টাইমার ছিলাম, সেকেন্ড টাইমার হিসেবে আমি চান্স পাইনি, আমি থার্ড টাইমার হয়ে গিয়েছি। সো এই মুহূর্তে আমার হাতে হয়তো বা 7 থেকে 8 মাস সময় আছে। এই মুহূর্তে আসলে আমার কি করা উচিত? আমার কি বিব্রেইনারের সাথে যুক্ত হয়ে এই লম্বা সময়ে সব থেকে বেস্ট যে কোর্সটা, অর্থাৎ বিব্রেইনার সেকেন্ড টাইমার থার্ড টাইমার কোর্স, এখানে যুক্ত হয়ে আমার সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করা উচিত, নাকি নিজে নিজে চেষ্টা করা উচিত যে দেখি ঘোরাফেরা করি, সময় নষ্ট করি? কোনটা সব থেকে বেশি ভালো হয় তোমার কাছে কি মনে হয়? বা এর বাইরে অল্টারনেটিভ যদি তোমার কাছে কোনো সমাধান থাকে? অ্যাজ এ স্টুডেন্ট সেকেন্ড টাইমে যেহেতু চান্স হয়নি, অবশ্যই তার মধ্যে কিছু ল্যাক আছে। ল্যাক ছাড়া তো সে, ল্যাক যদি না থাকতো তাহলে অবশ্যই সে চান্স পাইতো। তো যদি সে বিব্রাইনের সাথে থাকে বা এরকম কোনো কোর্সে থাকে, অবশ্যই সে একটা ট্রাকে থাকবে। অ্যান্ড সে যদি একটা ট্রাকে থাকে দেখা যাবে যে সে পরবর্তীতে ইনশাল্লাহ ভালো কিছু করবে। সো আমার মনে হয় যে নিজে নিজে ওই চেষ্টা, কারণ আমরা নিজে নিজে স্টুডেন্টরা খুব বেশি একটা পড়ি না, বা চাপ চাপ ছাড়া কিন্তু আমরা পড়ি না। তো হচ্ছে দেখা যায় যে যদি কোনো প্ল্যাটফর্ম, সেটা বিব্রাইনার হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক, যদি আমরা তাদের সঙ্গে থাকি তাহলে দেখা যাবে যে আমরা একটা মানে একটা লাইনের মধ্যে থাকবো। তো যখন ওখানে থাকবো তখন পড়াশোনাটা আর কি ভালো হবে, যেহেতু ক্যাডেট থার্ড টাইমার 2টা বছর গ্যাপ, আর এরপরে তো কোনো সুযোগও নেই।
তো এইভাবে আমার মনে হয় যে বিব্রাহিমের সাথে থেকে ওর ওইভাবে হচ্ছে গিয়া আগানো উচিত। মানে আপনারা যেভাবে গাইডলাইন দিচ্ছেন, যেভাবে এক্সাম নিচ্ছেন, যেভাবে ক্লাস করছেন, মানে 1 বছরের যে ফুল প্রসেসটা ওর ওইটা মেনটেন করা উচিত। যদি মেনটেন করে ঠিকভাবে আপনাদের সাথে, ওর যদি কোনো ল্যাক না থেকে, নিজেকে যদি ফাঁকি না দেয়, ইনশাল্লাহ সে ভালো কিছু করতে পারবে। যাক, খুব সুন্দর উত্তর। সর্বশেষ আমি তোমার থেকে যেটা জিজ্ঞেস করবো সেটা আসলে সাধারণত অন্যদের প্রথমে করে থাকি যে তুমি আসলে বিব্রেনারের মানে কিভাবে খোঁজ পেলে? তোমার বড় আপু বা হচ্ছে ফ্রেন্ডস বলেছিল যে বিব্রেনার ভালো, তবে তুমি আসলে বিব্রেনারকে ভরসা কিভাবে করেছো, কোন কারণে ভরসা করেছো, এটা যদি আমাদেরকে একটু জানাও। আমার প্রধানত হচ্ছে এই এক্সাম গুলাতে একটু, মানে আমি অন্যান্য যে জায়গায় এক্সাম দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে কোশ্চেন ওখানে অতটা ভালো না। আমি একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম যেখানে মানে কোশ্চেন আমার মতো হবে, বা আমি কোশ্চেনে পরীক্ষা দিয়ে মনে হবে আমার, মানে মনে হবে যে না এই ধরনের কোশ্চেন আসতে পারে, বা কোশ্চেনের প্যাটার্ন এই ধরনের হইতে পারে। তো আমি যখন বিব্রাইনারে ফার্স্ট একটা মনে হয় ফ্রি এক্সাম দিছিলাম, তখনই আমার মনে হয়েছিল যে না এটাতে ভর্তি হলে আমি হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন যে অনুযায়ী হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের প্রশ্ন কিভাবে হবে, মোটামুটি মানে প্রশ্নের যে ধারণাটা সেটা আমি পাবো। তো ওইখান থেকেই আমার ওই ফ্রেন্ডের সাজেশন শুনেই হচ্ছে ভর্তি হওয়া। দেন তারপরে তো এক্সাম গুলা দিচ্ছিলাম আস্তে আস্তে। তো যত এক্সাম দিচ্ছিলাম ততই আর কি নিজের প্রতি একটা কনফিডেন্স বাড়তেছিল যে না আমি হয়তো বা ভুল কোথাও ভর্তি হই নাই, ঠিক জায়গায় হয়েছি, সঠিকভাবেই আমি গাইডলাইন পাচ্ছি, তারপর হচ্ছে এক্সাম গুলো দিতে পারতেছি। তো এই এক্সামের জায়গাটাই আর কি আমার একটা ভরসা ছিল বিপ্লয়ীদের উপর। বাহ, খুব সুন্দর উত্তর। এবং আমি আসলে তোমার থেকে এই বিষয়টাই জানতে চাচ্ছিলাম যে আসলে ভরসার জায়গাটা তোমার কোথায় ছিল। যাই হোক, খুব সুন্দরভাবে তুমি তোমার সবগুলো বর্ণনা আমাদের সাথে শেয়ার করলে, এবং আমি বিশ্বাস করি এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছে, বেশ লম্বা ভিডিও, তারা আসলে অনেক উপকৃত হবে এবং তাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি ফলপ্রসূ হবে। যাই হোক আশা, আজ থেকে 1 কিংবা 1 মাসের মতো তোমার হাতে সময় আছে তোমার এই ছুটির সময়টা কাজে লাগানোর। এবং আমার মনে হয় যে এই 1 মাস তুমি নিজের মতো করে নিজের স্কিল বাড়ানো, কিংবা হচ্ছে নিজের জন্য সময় দিয়ে ঘোরাফেরা করা, বা কোনো একটা কিছু করা যেটা এই 1 মাসের মধ্যে তুমি করে ফেলো। এবং এরপরে দেখবা যে আসলে লাইফের নতুন একটা মোড় চলে আসবে, যেহেতু হচ্ছে তুমি তোমার লাইফের শেষ স্টেজ, অর্থাৎ পড়াশোনার যে শেষ স্টেজটা আছে সেটা তুমি ঢুকে যাবে। এরপর তো জবের জন্য পড়াশোনা, অথবা হচ্ছে জবের জন্য দৌড়াদৌড়ি করা। তো এই পড়াশোনার আগ পর্যন্ত তোমার লাইফের মূল যে পয়েন্টটা, যে পয়েন্টে তুমি আসলে তোমার বাবা মায়ের কাছে আবদার করতে পারছো, অথবা হচ্ছে তুমি নিজের ভুল অন্য কারো উপরে দিয়ে দিতে পারছো যে না আমি এই ভুলটা করিনি, আমি হচ্ছে এই ভুলের মাসুল অন্য কারো মাধ্যমে দিব, সহজ কথা যেটা, এটা হচ্ছে তোমার এই আগামী 1 মাস পর্যন্ত সুযোগ পাবা। এরপরই দেখবা যে তোমার লাইফ নতুন ভাবে নতুন দিকে যাচ্ছে। তো এই 1 মাস নিজেকে গড়ে তুলো এবং হচ্ছে চেষ্টা করবা মানে যেখানেই যাও না কেন, যেভাবেই থাকো না কেন, সবসময় মানবী একজন নার্স হওয়ার জন্য এবং একজন সৎ মানুষ হওয়ার জন্য। ঠিক আছে আশা? ভাইয়া দোয়া করবেন। জি অবশ্যই। এবং তোমার আম্মুকে বা হচ্ছে আন্টিকে, আঙ্কেলকে, সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম এবং শ্রদ্ধা জানিও, এবং আন্টিকে বিশেষ করে, কারণ তার কথাতে বা তার অনুপ্রেরণাতেই তুমি হচ্ছে আজকে বাংলাদেশের মধ্যে 56তম স্থান অধিকার করেছো। আমি কি এটা ভুল বলছি নাকি সঠিক বলছি? আচ্ছা, 55তম, দুঃখিত, 55তম, সরি। আচ্ছা, তো 55তম স্থান অধিকার করেছো, এবং আমার বিশ্বাস তুমি হচ্ছে এই যেভাবে ঢুকবে ঢাকা নার্সিং এ, একজন ভালো নার্স হিসেবে তুমি ইনশাল্লাহ বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে তোমার সাথে আবার পরবর্তীতে কখনো না কখনো দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।